আজ বিএনপির নাম নিয়েও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জামাতের দ্বিতীয় প্রধান নেতা বলেছেন, বিএনপি যখন দেশ শাসন করেছেন 12 থেকে 13 জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে। জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে, তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাইব যে পাশে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয়? উনি যা বলেছেন ঠিকই তো বলেছেন, তাই না? থেকে বলেছেন এবং এটা ওনার পার্টির স্ট্যান্ড কিনা সেটা আমি নিশ্চিত নই, কারণ যখন জামাতের নেতারা অনেকেই যখন আমার সাথে টকশোতে অংশ নেন, তখন তাদের মধ্যে এই ধরনের স্পিরিট বা বক্তব্য আমি শুনি না সাধারণত। বরং সেখানে তারা অনেকবারই ঐক্যের কথা বলেন। মানে ঐক্যটা হচ্ছে যে আমরা তো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ছিলাম, তাই না? মানে আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলার সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ, ডান বলেন বাম বলেন, ধর্মীয় মানে ধর্মাবলম্বী রাজনৈতিক দলগুলো হোয়াটএভার, মানে অর্থাৎ আমি ইসলামিক ফোর্সেসদের কথা বলছি, তো সবাই তো অংশ নিয়েছেন, এতে তো কোনো সন্দেহ নেই। তো মানে যেটার মানে দলীয় ফোরামের বাইরে যে আলোচনাগুলো হয় সেখানে আমরা যেটা শুনি যে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন না হবে। চূড়ান্ত বিজয় বলতে আওয়ামী লীগের পতন করতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এখন দায়িত্ব নিয়েছে, এটাই কিন্তু চূড়ান্ত বিজয় না। শেখ হাসিনার যে অপশাসনটা ছিল, গণতন্ত্রের বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল, নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তার যে কাজগুলো ছিল, অর্থাৎ একটা টোটাল একটা ফ্যাসিবাদী কাঠামো তিনি তৈরি করেছিলেন। সেই কাঠামোটাকে ভেঙে বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বড় চ্যালেঞ্জ সকল রাজনৈতিক দল বা মানে আপনার 5ই আগস্টে বিপ্লবী বিজয়ী দলগুলোর এটি মানে আপনার লক্ষ্য থাকা উচিত। সুতরাং সেক্ষেত্রে যারা একত্রে আন্দোলন করেছি, পাশাপাশি থেকে আন্দোলন করেছি, তাদের মধ্য থেকে মানে আপনার কোনো কোনো দলকেই আপনার মানে ছোট করে অথবা আঘাত করে টিপ্পনী কেটে কথা বলাটা ঠিক না। এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক না, অন্য দলের কাছ থেকেও যদি আসে সেটা অপ্রত্যাশিত বলে আমি মনে করি। ডক্টর রিপন, আপনার কাছে কি মনে হয় না যে এই বিষয়টার আসলে একটা ফায়সালা করা প্রয়োজন? কারণ মানে আপনি যেটাকে টিপ্পনী কাটা বলছেন, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন, সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন, বিএনপি এবং জামাতে ইসলামী। সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করা দরকার না একটা অবস্থান? আর আপনি বললেন যে শেখ হাসিনার ফেসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই অগাস্টের স্পিরিট, এই আন্দোলন, এই আত্মত্যাগ। কিন্তু আপনারা তো অ্যাবসলিউটলি শেখ হাসিনার স্পিরিটের মধ্যে আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে। আমি উদাহরণ দিতে পারি রিপোর্ট ভাই, আপনি যদি আমাকে ক্ষমা করেন, যে যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে, কে কোথায় কি করবে, এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন, সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে। কিন্তু সংস্কার খারাপ কি? সংস্কার করলে আপনাদের কি অসুবিধা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার কথা বলেছেন। আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দলই সংস্কারের কথা বলছিল না, তাই না? মানে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কি আপনি গত 2, 3, 4 বছরে সংস্কার হওয়া উচিত, এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত, ও ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত, নিশ্চয়ই আপনি সেটা শোনেননি। এবং আপনি নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন, তাই না? তাহলে এই যে মানে প্রধানমন্ত্রী, আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি, প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থায় মানে অর্থাৎ একেবারেই লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাবসলিউট পাওয়ার ছিল, তাই না? শি এনজয়েড অ্যাবসলিউট অথরিটি, তাই না? তো এখন এই ধরনের অবস্থায় থেকে কোন প্রধানমন্ত্রী চাইবেন, কোন রাজনৈতিক নেতা চাবেন যে তার ক্ষমতা অন্য কেউ শেয়ার করুক অথবা তার ক্ষমতার আসুক, ভারসাম্য আসুক? একথা তো বেগম খালেদা জিয়া সে 2016-17 সাল থেকে বলা শুরু কারণ তিনি করলেন। বিরোধী দলে ছিলেন তখন, সেজন্য না রিপোর্ট ভাই? রাইট। না 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 না, এটা আপনি বলতে পারেন, বাট ইট ইজ আওয়ার কমিটমেন্ট। এটা তো আমাদের আমাদের যে মানে রিফর্ম প্রপোজালস, আমাদের রিফর্ম প্রপোজালস এর মধ্যে তো আমরা এই কথাগুলো আমরা তুলেছি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভারসাম্য থাকবে, তারপর আপনার মানে পার্লামেন্টে আপনার মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকবে। যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত, আমি তো দলের মধ্যে একটা মানুষ, তাই না? তো সুতরাং আমার নিজেরও তো মানে পছন্দ অপছন্দ থাকতে পারে। তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমি সংখ্যা লঘিষ্ঠ হয়তো, হ্যাঁ আমি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানে উচ্চ কক্ষের ধারণার সাথে একমত নই। কারণ পৃথিবীতে আমার দেখা
অনেক উন্নত দেশে আপনার যারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আছেন, ইভেন আপনি যেই দেশটিতে বসে আপনি অনুষ্ঠান জি। পরিচালনা করছেন, সেখানে আপনি দেখবেন ওখানে সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ, এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে, তাই না, হুম হুম। ওখানে আপনার রেভিনিউ বাজেট কিভাবে হ্যাম্পার করে, মানুষের বেতন হয় না, নানা ধরনের কিন্তু জটিলতা, মানে অনেক সময় মানে আপনার গভর্নমেন্টই আটকে যায় এরকম একটা অবস্থা থাকে। ইভেন আমরা মানে যুক্তরাজ্য এই অবস্থা দেখেছি, তাই না? রাইট রাইট। এইগুলো খুব উন্নত ডেমোক্রেসিতে যেখানে এই ধরনের অচলাবস্থা মাঝে মধ্যেই তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা ডেমোক্রেসিটাই প্রপারলি প্র্যাকটিস করি নাই, বা মানে সময় গণতন্ত্রের নামে ক্ষমতা আসার পরও মানে আপনার সেই, যদি আপনি 72-73 সালের কথা যদি বলেন, ফার্স্ট যখন আপনার সংবিধান তৈরি হলো, সেই সংবিধান অধীনে যে নির্বাচনটা হলো, সেখানে তো গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথাই আপনার উচ্চারিত হয়েছিল। তারপর আমরা কি দেখি না যে সেখানে একটা গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচিত সরকার বা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিশীল একটি সরকার কিভাবে আপনার মানে ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ অবশ্যই করে, অবশ্যই কিভাবে কিভাবে একদলীয় ব্যবস্থা যায়। অবশ্যই। সুতরাং আমাদের গণতন্ত্রের চর্চাটা কিন্তু নিরবিচ্ছিন্ন না, এক। হুম। তারপর আমরা গণতন্ত্রের চর্চার ব্যাপারে আমরা যে খুবই খুবই আপনার মানে কি বলে মানে শ্রদ্ধাশীল, সেটাও কিন্তু আমাদের পাস্ট অ্যাক্টিভিটিতে মনে হয় না, তাই না? না সুতরাং রিপন এখানে ভাই, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। আশরাফ ভাই গুরুজন, উনি নিশ্চয়ই আরো ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন। কিন্তু বিএনপি যখন 31 দফার কথা বলেছে, সেই 31 দফাতে কিন্তু আমরা সবাই, আমি যদি বলি আমি ব্যক্তিগতভাবে চমৎকৃত হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে এই প্রথম একটা বড় রাজনৈতিক দল অনেকগুলি সংস্কারের বিষয় নিয়ে মাথায় নিয়ে আসছে। কিন্তু এখন যখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বা ক্ষমতার কাছাকাছি তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে, তখন সংস্কার দেখলে তারা ভয় পাচ্ছে কিনা। বিশেষ করে আপনি না দেখেন না 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 প্রধানমন্ত্রীর না মেয়াদ প্রসঙ্গে আপনারা কথা বলছেন যে না, প্রধানমন্ত্রীর মেয়াদ আপনারা এই 2 বছরেরটা আপনি মানবেন না। এর মধ্যে থেকে অনেক ইফস এন্ড বাটস আপনারা না, ইয়া আমি আমি করতেছেন। আম- আম- আ- আমি আপনাকে যদি এইভাবে বলি, আমাদের দেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের মেয়াদ 5 বছর, তাই হুম না? হুম হুম। তো আপনার এটাকে 4 বছরের কথা বলা হয়েছে। আমরা যেটা মনে করি, 5 বছরটাকে আমরা যৌক্তিক মনে করি, যে একটা নির্বাচন আয়োজন করতে মানে মোর দেন $1 বিলিয়ন খরচ যায়, তাই না? অনেক টাকা খরচ যায় হুম কিন্তু। হুম। এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে, যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন, তাই না, যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন, সেটা তো খুব আশাপ্রদ না। তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য, মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের 1 বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা 1 বছর আগে মানে বাড়িয়ে দেওয়া। ওকে, তো আমরা আমার যেটা মনে হয় যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরো একটু শুনবো রিপন ভাই। আরো আমাদের অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু আমরা এই প্রশ্নটি রেখে দিতে চাই যে সংস্কারের প্রশ্নেই বিএনপির একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কিনা, কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন, সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া নো দরকার নো নো একইভাবে। না না ওইটা না, আমরা এটা আমরা মনে করি ওইটা না। ওই- না, ওইটা এটা আমরা মনে একটু করি শুনবো। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে যেতে চাই। আশরাফ ভাই, আমরা যদি এই বিএনপি জামায়াতের প্রশ্নটা হলো, রিপন ভাই যেটা বলছেন যে সেটা আসলে ফয়সালা হওয়া দরকার কিনা, সেই প্রশ্নটা যদি আমরা করি, কিন্তু আমাদের অরিজিনাল প্রশ্নটাও যদি আমি একটু করে রাখি, সেটা হচ্ছে যে গতকাল সাংবাদিকরা যে 71-24 নিয়ে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির চিফ নাহিদ ইসলামকে যে প্রশ্ন করেছেন, উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করা, এই তুলনা করতে চাওয়া, এইটাকে কিভাবে বলবেন, কি বলবেন, এর মধ্যে আপনি রাজনীতি দেখেন কিনা, সাংবাদিকতাকেও বা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমার অবশ্য কোনো অসুবিধা নাই, আমার কাছে মনে হয় সাংবাদিকরা যে কোনো প্রশ্ন যে কোনোভাবে করতে পারে। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এর পেছনে, ভেতরে, বাইরের রাজনীতিটা আপনি কিভাবে দেখেন। এর ভেতরে কিন্তু একটা ব্যাপক রাজনৈতিক বিষয় রয়েছে। কেননা আপনি যদি দেখেন যে গণ অভ্যুত্থানের সময় বা জুলাই আগস্ট থেকে আমরা এই কথাটি বলতে শুনছি যে এটি দ্বিতীয় স্বাধীনতা। এবং দেখুন, আপনি আবেগ ঘন অবস্থায় কিছুদিন বললেন, সেটি ঠিক আছে, কিন্তু কেউ কেউ যদি 71 সালের স্বাধীনতাকে কিছুটা খাটো করে, এবং কারো যদি রাজনৈতিক অতীতের সাথে 71-এর স্বাধীনতা বিরোধিতা থেকে থাকে এবং যাদের মানবতা বিরোধী অপরাধে বিচার হয়েছে, তাদেরকে যদি আমরা অগ্রণী অবস্থায় দেখতে পাই 24 সালকে স্বাধীনতার বর্ষ ঘোষণা করতে বা দ্বিতীয় স্বাধীনতা, সেটি কিন্তু আমাদের চোখে লাগে। এবং ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে, যেটি বিএনপির নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ আমাদের 71 সালে হয়েছে। দেখুন, ফ্যাসিবাদের বিদায় হবে, স্বৈরাচারের বিদায় হবে, আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর 5ই আগস্ট হয়তো দেখতে হবে, যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা, দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল। কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্যতা, এবং সেটির একটা গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য আছে।
এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে, যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে 16 বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা। কিন্তু আমি তার সাথে দ্বিমত করি। আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসেবে, কেননা বড় দল। জামাত ইসলামীও গেছে, কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক পজিশনিং এ আছে, যার 71 সালের মানে মানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, এই অপরাধের তদন্ত হয়েছে, কারো কারো বিচার হয়েছে, কাজে তার কথাকে আপনি গুরুত্বের সাথে নেবেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে। আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন বিএনপিকে সততার সাথে এই প্রথম এই প্রশ্নের জবাব দিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে, সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। দেখুন, আমি মনে করি বিএনপির জন্য না শুধু 5ই অগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে, কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই। ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না, এরকম একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে মানে রেলেভেন্ট করে মানুষের কাছে যাবেন। যেমন রিপন ভাই বারবার 31 দফার কথা বলছিলেন। খালেদ, আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন। আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন। যখন আমরা দেখছিলাম যে হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে, এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো দূরবর্তী হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন। তখন কিন্তু তারা কোনো বামপন্থী দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এদের সাথেও সখ্যতার ভেতর দিয়ে সংস্কারের যে আশরাফ ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা, মানে রিপন ভাই আমি আশরাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম, সেটা 2012-13 সাল এরকম হতে পারে। সেই সময় 13 সালের নির্বাচনটি হওয়ার পর 14 সালে এসে আমরা শুনলাম, বা 14 সালের নির্বাচনের পর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। আমার তো খুবই হাসার অভ্যাস, আমি খুব জোরে একটা অট্টহাসি হাসলাম যে এগুলি কি বলে, পাগল টাগলের মতো কথা। কিন্তু আসলে যদি 2024-এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো, এটা তো 2041 তো মনে হয় মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু, মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। খালেদ, আমি শুধু একটু যোগ করি, আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিএনপিকে আমরা দেখেছি, এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি, এটি মেনে নিয়ে করতে হবে। জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি, দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে 5 বছর ছিল, এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই। একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন। তেজগাঁতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য। কাজে ওই বিএনপিকে 17 বছর আগে আমরা যেভাবে দেখেছি, আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান। দেখুন, সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম। এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন, এই সময় যদি সংসদের মেয়াদ, আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো 3 বছর আগে কি তারা সংসদের মেয়াদ 4 বছর হলে বিরোধিতা করতো? আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না। প্রধানমন্ত্রী 2 বারের বেশি 3 বার থাকবেন না, এই কথা কি তারা বিরোধিতা করতো না। এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে, কানের পাশে চলে এসছে, তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায়। এবং তারা, আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা বিদায়ের 72 ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল। আমি কৌতূহল বশত, কারণ আমি একজন সাংবাদিক, সব মহলে বিচরণ করতে চাই, আমি ওই জনসভায় গিয়েছিলাম। সেখানে তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল। আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে আন্দোলন, অগাস্টের যে ভয়াবহ গণহত্যা, সেটিকে তারা কি বিবেচনায় নেয়নি? দেয়ালের লিখন তো 50% তাদের জন্য, শেখ হাসিনার জন্য 50%। বিএনপি, জামাত এবং নাগরিক। আশরাফ ভাই এইটা একটু বোঝার জন্য, নির্বাচনটা এমন কি খারাপ জিনিস? শেখ হাসিনা আমলে তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না।
তো এখন না, নির্বাচন হইয়া আসবে, এটা কি এমন মানে হ্যাঁ জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই, আবার নির্বাচনের জন্য হইছেও তো। শেখ হাসিনা আমি এরকম নির্বাচনটা অটোক্রেট না হলে খারাপ বলছি না, জি। এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি। একটি রাজনীতি প্রিয় জাতি, যার ভোট প্রিয় জাতি, তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। এফডিসির নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই। কেননা এফবিসিসিআই নির্বাচন, ঢাকা চেম্বারের নির্বাচন, বিজিএম এর নির্বাচন, আর সর্বশেষ হাইকোর্টের নিজেদের মধ্যে মারামারি, মানে পরশ ভাইয়ের বউ হবে আমি নাকি কি? নির্বাচনকে খারাপ বলছি না, কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন, তাতে যেই দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না। দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি, রাজনীতিবিদরা দেশ চালাবেন, তাদের এর ব্যাপারে আমার 100% সম্মতি আছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে। তাদের ক্রেডিবিলিটি আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি, পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে। কেননা তারা, আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন, ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না। কাজেই এই জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার না, করতে হবে। কিন্তু আশরাফ ভাই, আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন, যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন, তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন? আমার কোনো আপত্তি নেই আশরাফ ভাই, আপনারা আমি খালি দুইটা বড় কথা বলি। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন। ডক্টর ইউনূস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও, যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি, সেইটা উনি অনুসরণ করছেন? আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই, আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট ইউনূসকে মেনে নিছেন। তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে, নাহলে ইউনূস সাহেব যাবে, নাহলে সেনাপ্রধান যাবে। এগুলি কি? এবং চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ, আমার মাফ করবেন, এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া? আমি তো দেখতেছি না। খালেদ, গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন। তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার অ্যাকসেপ্টেবল না। আর আপনি যদি অনির্বাচিত সরকার, যেটি তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তী হোক, যেই নামেই ডাকেন, তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা। আপনি যে 3-4টি উদাহরণ দিলেন, আমি আপনার সাথে সবগুলোতে একমত। এই যে উপদেষ্টা যখন সেনাবাহিনীর সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন, তার ন্যূনতম ধারণা নাই। তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত, মাহফুজ এবং আসিফের, এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলার। আচ্ছা, অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি, তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই। তারা এলিটিজমে বিলিভ করেন, তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী, তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন, তারা কেউ ক্লাসের ফার্স্ট বয়, অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই। এবং তারা, অবাক হয়ে লক্ষ্য করছি আমরা, তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন। আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম, আমরা শুনেছি তারা শিক্ষিত লোক, আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন, যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না, এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না। আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন। কাজেই দেখুন, আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি। সরকারটির নাজুক অবস্থা, সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি, বিশেষ করে বিএনপির মতো দলকে, তাহলে আমরা যাব কোথায়? কিন্তু আমরা তো একটু গণতান্ত্রিক শাসন। কিন্তু আশা ভাই, এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু তবু আপনারা আমি এই প্রশ্ন করতে চাই, আমি রিপন ভাইকে আমরা বিএনপির কেমনে করবো এটা? বিএনপি তো আমাদের কথা শুনবে না, কারণ বিএনপি যে এই 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমার ধারণারও বাইরে ছিল 5 বছর 4 বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল আসলে। আমি খুব অবাক হয়েছি, কেননা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এই কথা বিএনপি যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিল। এবং দেখুন, সংসদের মেয়াদ দেখেন, আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায়, সংসদ সদস্য হয়ে যায়, তার আচরণ যে আমরা অপছন্দ করি, কখনো কখনো যে ঘৃণা করি, এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না? বিএনপি 16 বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন? বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার 31 দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টিসীমার মধ্যে দেখছেন না। তাদের মাথায় কেন 3 বারের ব্যাপারটা এসছে আমি ভালো, আপনিও জানেন, আমিও জানি। এবং কেন তারা সরকারের মেয়াদ 5 বছর চান? দেখুন, শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এখনো কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট, তার যে
আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে, কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন। তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান, রিপন ভাই ওই আচরণই করতে চান। আশা ভাই, আমরা একটু রিপন ভাইকে শুনি। রিপন ভাই, আমি আপনাকে প্রশ্ন আমি আগেই করে রেখেছিলাম, আপনি আশা ভাইয়ের মন্তব্য শুনেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে। আমার একজন বিএনপি আর রাজনীতি খুব কাছে থেকে দেখে এরকম একজন বন্ধু, উনি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের মানে বিএনপির কাছে হলো আগে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করত সেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করতে পারবে না, আমি করব। এটা হচ্ছে বিএনপির কাছে বা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের মানে। রিপন ভাই, আপনার কথা একটু শুনতে চাই। আশা ভাই আরো সুন্দর করে বলেছেন, অনেকগুলি প্রসঙ্গে এনেছেন। না, উনি অনেক সুন্দর করে বলেননি, উনি খুব নির্দয়ভাবে বিএনপির কথাগুলো উনি নির্দয়ভাবে সরকারের কেউ বলছেন আসলে। উনি যেগুলো বলেছেন সেই সমালোচনা উনি করতেই পারেন, কিন্তু সেই সমালোচনার ন্যায্য প্রাপ্তি কিন্তু বিএনপির দিকে যাওয়ার কোনো কারণ নেই, আমি যদি এইভাবে বলি। যেমন ধরুন, উনি এখন সংস্কারের প্রস্তাব অনেকগুলো থাকে, সেই সংস্কারের প্রস্তাবের সাথে আমরা তো একটা দল, আমাদের পেছনে তো মানে আপনার আমাদের সমর্থক আছে, মানে তাদেরও তো একটা পথ, মানে তাদের এই প্রস্তাবের প্রতি তাদের সমর্থন অথবা তাদের বিরোধিতা থাকতেই পারে। যেমন ধরুন, সংস্কারের মধ্যে প্রস্তাব আছে যে বাংলাদেশ 4টি প্রদেশে বিভক্ত হবে। 4টি প্রদেশে বিভক্ত মানে 4টা প্রাদেশিক পরিষদ হবে, 4টা প্রাদেশিক সরকার হবে, 4টা গভর্নর হবে। আমার দল তো এটা এই 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 দেশটাকে 4টা প্রদেশে করার বা একাধিক প্রদেশে করার এই কনসেপ্ট আমার দল বিশ্বাস করে না, পছন্দ করে না। সুতরাং আমি তো এটা ন্যায্যতেই আমি এই সংস্কার প্রস্তাব বিরোধিতা করতে পারি। যারাই প্রস্তাবগুলো দিয়েছেন তারা কার সাথে কনসাল্ট করে প্রস্তাবগুলো দিয়েছেন? 1 নম্বর হতো যে সংস্কার কমিশন যখন সংস্কার প্রস্তাবগুলো তৈরি করলেন তারা আগেই মানে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, সেটা অনেক ভালো হতো। সব তৈরি করে ঘাড়ে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে আপনার সেটা চাপিয়ে দিতে চাইলেই আমরা সেটা নেব তা না। 5 বছর পর পর আপনার পার্লামেন্ট ইলেকশন হয়, গভর্নমেন্টের পরিবর্তন হয়, আর অনাস্থার কারণে তো অনেক আগেও পরিবর্তন হতে পারে, সেটা আলাদা কথা। এই 5 বছর এবং 4 বছরের মধ্যে ওনারা বলেছেন বলে 4 বছর ঠিক আছে, এটা তো ঠিক। রিপন ভাই, একটা কৌতূহল, শুধু একটা কৌতূহলের জন্য, ডক্টর ইউনূস সাহেবের আমরা সমালোচনা করতে পারি, তার সরকারের সমালোচনা করতে পারি, কিন্তু তিনি যেহেতু সারা পৃথিবী দেখা বিশ্ব বীক্ষণ করা একজন মানুষ, তিনি কিন্তু এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন যে সংস্কারের মধ্যে কোনগুলি আপনাদের ভালো লাগছে কোনগুলি খারাপ লাগছে সেটি একটি ওয়েবসাইটের মাধ্যমে তিনি প্রকাশ করবেন। আপনারা কি সেটি জানিয়েছেন? এবং আমি আরেকটু বিনয়ের সাথে আরেকটা কথা বলে রাখতে চাই যে 4 প্রদেশ, পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ, বাংলাদেশের নাম আলাদা হবে কিনা, সেই সব ব্যাপারে আপনাদের নিজস্ব মতামত সংস্কার সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে, কিন্তু এই যে 2 বার থাকবে না 3 বার থাকবে প্রধানমন্ত্রী, আমরা আসলে প্রধানমন্ত্রী ক্ষমতা কোনোভাবে ব্যালেন্স করবো কিনা সেগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। কিন্তু রিপন ভাই, প্রথম প্রশ্ন, আপনারা ওয়েবসাইটে সেগুলি দিয়েছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যেগুলি ভ্যালিড আর্গুমেন্ট, মানে আশরাফ ভাই কিন্তু একবারও বলেন নাই, বা আমিও একবারও বলি না, আমি কাউরে বলতেও শুনি নাই যে বিএনপিকে 4 প্রদেশ হজম করে তারপরে সরকার গঠন করতে হবে। এগুলি একেবারেই মুখ্য বিষয় না, খালি আপনারা ক্ষমতার ভারসাম্যটার প্রশ্ন নিয়ে আপনারা কি করছেন এটা অনেক মুখ্য বিষয়। এটা আপনি যেটা মুখ্য বিষয় মনে করছেন না, এটা অনেক মুখ্য বিষয়, কারণ এর সাথে আমার সভরেনিটি এবং আমার স্টেটের সিকিউরিটির প্রশ্ন পর্যন্ত জড়িত আছে। সুতরাং এখানে তো আমাকে অবশ্যই এটার বিরোধিতা করতে হবে। ঠিক আছে, বিরোধিতা করেন। আমি আসছি আর একটা পয়েন্টে। যেমন আপনি বললেন যে ওয়েবসাইটে দিতে হবে আমরা কোনটা সমর্থন করি না করি, এটা তো আসলে এমসিকিউ স্টাইল না, এটা তো মেডিকেল বা বুয়েটে ভর্তি হওয়ার এমসিকিউ স্টাইলের প্রশ্নপত্র হওয়ার কোনো কারণ নেই। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনার লাইফে করেছেন। আচ্ছা, এখন ধরুন আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তো মামলাগুলো যখন ট্রায়ালের পর্যায়ে যখন চলে যায় তখন আদালতে আমাকে জিজ্ঞেস করে যে দিস আর দ্য চার্জেস ব্রট এগেইনস্ট ইউ, আপনি দোষী কি নির্দোষী? আমি কিন্তু অনেকেই এক কথায় বলেছেন যে হুজুর আমি নির্দোষ। আমি কিন্তু আদালতে সেই ব্যক্তি, আমি কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে আমি আদালতের পারমিশন চেয়েছি যে আমি কেন নির্দোষ এই ব্যাপারে আমাকে বলতে দিতে হবে। আমি নির্দোষ, আমি দোষী নই। আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে চার্জেস এনেছে সেগুলোর সাথে আমি একমত নই, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু কেন মিথ্যা কথা, কেন আমাকে ফাঁসানো হচ্ছে, এই ব্যাপারে আমি এক্সপ্লেনেশন অবশ্যই এক্সপ্লেনেশন দিবেন। কিন্তু রিপন ভাই, আমার প্রশ্ন, আপনি আমাদের নেতা, আপনার কাছে আমার প্রশ্ন যে ওয়েবসাইটে কি জায়গা কম ছিল? এক্সপ্লেনেশন করতে কি কোনো বাধা ছিল? হ্যাঁ, স্প্রেডশিট, মানে এটা তো আপনাকে টিক দিতে বলে নাই, আপনি লাইন লিখতেন 10টা। হ্যাঁ, লেখা আছে তো, লিখতে আমরা কি চাই না সেটা আমরা অবশ্যই না সেটা সংস্কারের প্রশ্নে রিপন ভাই, সংস্কারের প্রশ্নে
আমি সংস্কার প্রশ্নের কথাই বলছি, সেগুলো কিন্তু আমরা বিশদভাবেই কিন্তু আমরা এক্সপ্লানেশন দিয়েছি যে কেন আমরা এটা চাই না বা কি বৃত্তান্ত। এটা এটা তো শুধু ইয়েস নোর বিষয় না, এটা কিন্তু ওকে। আমরা বলেছি। আর আর বাদ বাকি আরেকটা কথা আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, মনে হবে যেন মানে সমস্ত সংস্কার মানে ঠেকে আছে প্রধানমন্ত্রীর মেয়াদকে কেন্দ্র করে। ইনফ্যাক্ট ইট ইজ নট। আমাদের পার্টি কিন্তু বলেছে যে দিজ আর দ্য প্রপোজালস ফ্রম আওয়ার সাইড, আমরা প্রপোজাল গুলো দিয়েছি, কিন্তু অন্যরাও যদি এর চেয়ে কোনো বেটার প্রপোজাল দেয় সেটাও কিন্তু আমাদের দল সেটা গ্রহণ করতে রাজি আছে। এই উদারতা দেখাতে কিন্তু আমরা কার্পণ্য করিনি। আমরা বলেছি যে 31 দফাই কিন্তু ফাইনাল দফা না। অর্থাৎ কেউ যদি মনে করে যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 না 1.5 মেয়াদ হবে, মানে 1.5 হবে, সেটাও যদি কনসেনসাস হয় হতে পারে। না রিপন ভাই, আপনার সাথে তো কথা কয়ে পারবো না, কিন্তু আমি আশরাফ ভাই আরেকটা যে প্রসঙ্গ তুলছেন সেই প্রসঙ্গটার ক্ষেত্রে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা কি মনে করে মানে 5 আগস্টের 3 দিন পরে আয়োজিত, আমি ধরে নিলাম এটা 5 দিন পরে আয়োজিত একটা সংবাদ, একটা বৈঠকে আপনারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন, এবং আপনারা যে দ্রুত ইলেকশন কেন চাইতেছেন, মানে ইলেকশন করে কেন, আপনাদের কি হয়েছে? না না না, আপনি একটা রেলিভেন্ট কোশ্চেন করেছেন। এই আশরাফ ভাই তুলছে ঘটনাটা। জি হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্যাপারে দায়টা, মানে যদি দায় হয় সে দায়টা আমি নিতে রাজি আছি। আপনি জানেন যে আমার পার্টি যতবার ক্রাইসিসের মধ্যে যায় বিভিন্ন সময়, তখন কিন্তু পার্টির আমি একটা মুখ্য ভূমিকা পালন করতে নির্দেশিত আমি দায়িত্ব পালন করি। ঠিক এবারও কিন্তু আপনার এই 5ই আগস্টের পূর্ব মুহূর্তে যখন আমাদের অনেক নেতৃবৃন্দ আপনার কারাগার ছিলেন, সামহাও আমি মোটামুটি আমি অ্যারেস্ট এসকেপ করতে পেরেছি। আমি কিন্তু মানে দলকে টেক আপ করার জন্য, পার্টি অফিস মানে আপনার টেক ওভার করার জন্য আমি নির্দেশিত ছিলাম। এবং এই যে মানে আপনার 3 দিনের মধ্যে যে আমরা একটা জনসভা করেছিলাম, ওই জনসভাটা আয়োজন করার পেছনে মুখ্য ভূমিকা আমারই ছিল। আমরা মনে করি যে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের যখন পতন ঘটলো, আপনার নিশ্চয়ই খেয়াল আছে 80s-এ, তাই না? তো তখন আমরা কি করলাম, একটা দীর্ঘ সামরিক শাসন, 9 বছরের সামরিক শাসন, অনেক কিছু তো ছিল এরশাদের, তাই না? আপনার এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা থেকে শুরু করে 7ম সংসদে হোয়াট নট। কিন্তু আমরা জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে আমরা কি 90 দিনের মধ্যে কি আমরা একটা মানে ভালো নির্বাচনের, সবচেয়ে এই পর্যন্ত বাংলাদেশের আয়োজিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ক্রেডিবল ইলেকশন মানুষ মনে করে সেই নির্বাচনটা আমরা আয়োজন করতে পেরেছি। আমরা মানে একটা গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পেরেছি। একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও আমরা শুরু করতে পেরেছিলাম, তাই না? এটা তো সম্ভব ছিল। এবং আপনার অনেকগুলো কারেকশন করি আমরা শুরু করেছিলাম। আমি যদি উদাহরণটা নিয়ে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদাহরণটা যদি এই, ওনার একটা বক্তব্য, উনি বলেছেন যত সংস্কার প্রস্তাব এসছে এর 50% 1 মাসে করা সম্ভব। তাহলে আমার বক্তব্য যদি 50% যদি 1 মাসে সম্ভব হয়, আমি ওনার কথাকে কোট করে বলতে চাই, যদি 1 মাসে যদি অর্ধেক সংস্কার যদি আপনার করা সম্ভব হয়, বাকি অর্ধেক করার জন্য আরো 2 মাস 3 মাস। ওকে রিপন ভাই, আমরা একটু আশরাফের কাছে যাই, শুধু আমি আমার কথাটা বলে রাখি। না আপনি শেষ করবেন? জি শেষ করেন। জি খালিদ আমাকে আরেকটু কথা বলবেন। আমি শুধু মানে আশরাফ কায়সার নির্বাচনের বিরোধিতা করেননি বা আপনিও করেননি। আমি শুধু এটা বলছি, পৃথিবীর কোন দেশে যখন কোনো গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানের পরে সেই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কোনো পথ ছিল? ইভেন যদি 69 সালে যে তৎকালীন সময় যে গণঅভ্যুত্থান হলো, যে গণঅভ্যুত্থানের পরবর্তী 70-এর নির্বাচন, তারপরে বাংলাদেশ সৃষ্টি হলো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেখানেও কিন্তু 70টা নির্বাচন ছিল। শ্রীলঙ্কায় যে আপনার ওখানকার যে শাসক পালিয়ে গেল রাজাপাকসে, সেখানেও কিন্তু গণতন্ত্র উত্তরের জন্য নির্বাচন ইজ দ্য অ্যান্সার। আপনি রাষ্ট্রের যে আপনার ডেমোক্রেটিক গ্রাজুয়েশন দিকে যদি আপনি যেতে চান, তো নির্বাচন তো অন্য কোনো পথ নাই। আপনার সংস্কার তো বছরের পর বছর তো আপনি সংস্কার করবেন, সংস্কার তো কোনোদিন শেষ হবে না। আপনি, তাই না? এই সংস্কার তো চলমান। যখনই আপনার কাছে মনে হবে এই জায়গা ঠিক হচ্ছে না, আপনি আবার সেই জায়গা। না, আমি আপনার সাথে 100 ভাগ একমত। আমি শুধু একটু আমার 2 পয়সা দিয়ে রাখি। আমার 2 পয়সা হচ্ছে যে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে একমত যে তিনি বলছেন যে 50% সংস্কার 1 মাসের মধ্যে করা সম্ভব। সেই হিসাবে ঐকিক নিয়ম করলে 100% সংস্কার 2 মাসের মধ্যে করা সম্ভব, যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না। যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে, আমি সংস্কার করতে চাই, তাহলে 2 মাসের মধ্যে সংস্কার হয়ে যাওয়া সম্ভব, সকল কিছু হয়ে যাওয়া সম্ভব, এতদিনের মধ্যে ইলেকশনও হয়ে যাওয়া সম্ভব। আমার ধারণা বিএনপি ইলেকশন একটু পিছাইতে চায়, সেই জন্য নানা ধরনের বাগরা তারা বাজাচ্ছে এবং এই সরকারকে যতটা অসহযোগিতা করা সম্ভব ততটা অসহযোগিতা করতেছে। এটা হচ্ছে আমার প্রস্তাব। আপনার কাছ থেকে এই ব্যাপারে আমি শুনবো। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে যেতে চাই। আশরাফ ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে বিএনপি এবং জামায়াতের যে মুখোমুখি অবস্থান, সেটা আপনি পরিষ্কার করতে বলছেন। সেটা থেকে আপনি একটু জামায়াতের অবস্থানটাও যদি একটু বলতেন, যে জামায়াতের আসলে এখানে কি অবস্থান নেওয়া উচিত সেইটা একটা। আরেকটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ।
রিফাইন আওয়ামী লীগকে নির্বাচনে আনার আলোচনা দেখা গেল, আমরা নানাভাবে এইসব আলোচনা শুনলাম। সোশ্যাল মিডিয়ায় থাকা যারা আওয়ামী লীগ আমরা যাদেরকে দেখি তারা ফিরবে কি ফিরবে না সে ব্যাপারে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারে না। শেখ হাসিনা না থাকলে খুব বড় গলায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে তারা এটাতে আসবেই না, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে জুলাইয়ের মিত্ররা বিবাদে জড়ায় পড়ছে তাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন? আমাদের মনে রাখাও যে জুলাই আগস্ট বা গত 16 বছর 17 বছর নিয়ে আওয়ামী লীগের কিন্তু কোন রকম অনুতপ্ত হওয়ার আলামত নাই, বরং ডক্টর ইউনূস কতটা ব্যর্থ, তার সরকার কিছু পারতেছে না, এইসব গান গেয়ে তারা জানি কি কি বলতে চেষ্টা করে। আশা ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে একটু আমি খালি দর্শকদের ইয়াটা একটু শুনে রাখি যে সংস্কার ও বিচার ছাড়া জাতীয় নির্বাচন মেনে নেওয়া যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। আমরা তার এই বক্তব্যের প্রেক্ষিতে দর্শকদের কাছে এই অবস্থা সঠিক কিনা জানতে চেয়েছিলাম। দর্শকদের মধ্যে 70% তার বক্তব্যের সাথে একমত হয়েছেন, 30% তার বক্তব্যের সাথে একমত হন নাই, 66,000 ভোট দিয়েছেন। আশা ভাই, আমরা একটু আওয়ামী লীগকে নিয়ে কেন জুলাইয়ের মিত্রদের মধ্যে এটা হলো, এটা একটু। প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে, তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে, সমর্থকদের যে ভোট রয়েছে, এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকা ওয়াস্তে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না। অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল, 3টি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে। কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি, যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্দুক হাতে জুলাইতে রাস্তায় ছিল, কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেইমানি করছেন? আমরা 3টি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে, এবং কোনো দল গণ অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে। এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এখন তার মনে হয়তো ভালো 2-1টি সংস্কার থাকতেও পারে। আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেসড গত 7 মাসে। উনি আগ বাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি, কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যে সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি। সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী সরকারের কথা বলছিলাম। আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না, কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না। তারা কিভাবে নির্বাচিত হয়েছেন? আমি 5 তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে, এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি। 5 থেকে 8-এ বাংলাদেশে কি ঘটেছে, কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন? কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক, নির্বাচন তারা দিক, এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় দেশ চলুক, এটা আমরা চাই না। আমরা নির্বাচনের পক্ষের মানুষ, কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে, নালে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন। কাজে আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না, বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি আগ বাড়িয়ে বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কারগুলোকে করতে, অথবা জামাত অথবা জাতীয় নাগরিক পার্টিও যেন বিএনপির সাথে সুর মিলাতে পারে। আমরা বিএনপিকে ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না। মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না, আপনি নির্বাচন চান, কিন্তু বিএনপিকে এটা ক্লিয়ার করতে হবে। দেখুন পারসেপশন, খালেদ আপনি খুব ভালো জানেন, পারসেপশনটাকেই ব্যাটল করতে হয়। পারসেপশন ইজ রিয়েলিটি, রাইট? অ্যাবসলিউটলি। এইবার রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে আমি বলি, আমি ফ্যাসিবাদের উপরে যতটা পড়াশোনা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, কর্মী, শুভানুধ্যায়ী, কমান্ডাররা আমার কাছে একটি নতুন বিস্ময়। তারা অনুশোচনাও করেননি, তারা দোষ স্বীকার করেননি, তারা গণহত্যার দায় নেন না, তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে অ্যাজ ইফ পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই, তাদের গতকালকে জন্ম হয়েছে, তারা ইউনূস সরকারের সমালোচনা করেন, ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন। দেখুন এগুলোতে আমার কোনো সমস্যা নাই ফ্যাক্ট বেস হলে, কিন্তু তারা গুজব নির্ভর, তারা মিথ্যাচার করছেন। তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি। এটি আমার কাছে খুব ভয়ের, কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি, আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা, দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ। কারণ একটি মিলিটেন্ট সংগঠন, এবং যাদের এখন টাকা পয়সা আছে, আপনি জানেন 15-16 বছরে তারা প্রায় 233 কোটি টাকা নিয়েছে। কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যে প্রপোজালটি বাজারে এসছে, এটি অত্যন্ত অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবে না। আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন, তিনি কিভাবে স্পিকার হয়েছেন 3 বার, তিনি কিভাবে এমপি হয়েছেন?
যেই সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে, অথবা সোহেল তাজ, অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছেন, এরা কি করে ভালো আওয়ামী লীগার হয়ে গেল আপনার কাছে? না, তারপরে আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে। তারা শুধু বলেন যে ইউনূস সরকার ব্যর্থ, হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারতেছে না। তারা 150টা কারণ আছে। দেখুন, আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলতে পছন্দ করি। কেননা এই ছেলেগুলো 50 জনও ছিল না জুলাই মাসের 1 তারিখে, আমি যতটুকু জানি। এরা কিন্তু, আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেভলিউশন। তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে। রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই। পরপর 3টি খারাপ নির্বাচন হওয়ার পরেও, এত মানুষ গুম খুন হওয়ার পরেও, এত অত্যাচার হওয়ার পরেও, তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে, জনগণের হাতে, ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে। এইরকম ন্যাক্কারজনক, এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোকও এখনো স্বীকার করছে না, গণহত্যার দায় নিচ্ছে না। উল্টো আপনার প্রতিদিন তারা মিথ্যাচার করছে। তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায়। এবং আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কিছু পলাতক সম্পাদক, তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম, যে তারা ইউনূস সরকারকে, আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না। উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল, সে কিন্তু ঘটনার 3 দিন পর 5 দিন পর থেকে তারেক রহমানকে জনাব, মাননীয় ইত্যাদি বলছেন। মতলবটা কিন্তু ভয়ঙ্কর। এবং যে অপতথ্যমন্ত্রী ছিল, সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন, এবং এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক স্পেস, আমার মনে যে আমরা 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 আওয়ামী লীগকে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কিনা এই আলোচনার মধ্যে রাখা। কারণ জনগণের মধ্যে আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক 3টা শব্দ। কিন্তু আশা ভাই, আপনি 1 মিনিট আর একটু বলবেন কিনা, যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন, এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন। কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটাইছে 1 2 3 4 5 10 জন, 12 জন, 15 জন ছাত্র, যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল, তারপরে তাদের প্রেশার, অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই 12 জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে, এবং সেই জন্য তারা 135টা গাড়ি দিয়ে চলবে, সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে। মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন, 24 আর 71 মিলায় একটা কাহিনী করবে, যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে। এটা কেমন কথা? দেখুন, 71কে আমি দূরে রাখতে চাই, এবং যারা 71কে 24-এর কাছে টেনে আনেন, দেখুন কিছু মিল তো আছে। আমরা মুক্তির কথা বলতে চেয়েছি, ফ্রিডম অফ স্পিচ চেয়েছি, সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা। কিন্তু ফ্যাক্ট হিসাবে 1971 মুক্তিযুদ্ধ, এগুলোকে যত দূরে রাখা যাবে 24-এর গর্ব তত ইউনিক হবে। দেখুন, আমি আপনাকে বলি, আপনার সাথে খালেদ আমি একদম একমত। আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি, 24-এর সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না। যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে, তারা সেই 76 বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে। আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত তাড়াতে হবে, এবং আমাদের মাথা থেকে এটি যতদিন না সরাবে, খালেদ আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার। আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে এক টুকরো হাসিনা ঢুকে গেছে, এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে। আমাদের কারো কারো আচরণে, ইভেন 5ই আগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই। কেননা তারা আমাদের কোন নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল, দল তো একটাই, শাসন তো একটাই, এবং বিকল্প নাই, এবং কোনো বিকল্প নাই। দেখুন, আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি। আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে। কাজেই আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে, ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে। এবার বলি, এই যে সরলীকরণ করা, যে 10 জন ছেলে 12 জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটি আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় প্রায়শ্চিত্ত। কেন? আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ, আমি রাস্তায় ছিলাম, লক্ষ লক্ষ মানুষ নেমেছে, তাদের লক্ষ লক্ষ কারণ আছে। কেউ গুম খুনে স্বজন হারিয়েছে, কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে, কেউ ভোট দিতে পারেনি, কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে। এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন, আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা। আমি 17ই জুলাই বলেছিলাম এটি চাকরি পাওয়ার আন্দোলন না,
এটি মানুষের যে মনের যে ক্ষোভ, যে রাগ, যে অভিমান, যে ঘৃণা, এটি তার আন্দোলন। না, অ্যাবসলিউটলি। কিন্তু ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে হচ্ছে মাস্টার মাইন্ড, এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টেলে, ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না। এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আসলেই আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি, যেই দিন উনি সরলীকরণ করেছেন। এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে, সবার এই বিএনপি শত্রু বানাইছে, যখন সবার শত্রু বানাইছে। ওয়েস্টার্ন, আপনি আমেরিকাতে থাকেন, পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা হয়, রকস্টার, মাস্টার মাইন্ড। এখনো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর, কিন্তু এইটার যে রাজনৈতিক এফেক্ট, এইটার যে সামাজিক এফেক্ট, এটা ওনার ভাবা উচিত ছিল। মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না। ছাত্ররা তার নিয়োগকর্তা। এখন এটি বলে আপনি জানেন না, আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই, ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন। এবং মানে আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে, এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই, আমার যে ছেলে মারা গেল, আমার যে 30,000 আহত হলো, কেউ পা হারালো, কেউ চোখ হারালো, আমরা এই নাটক দেখার জন্য, সার্কাস দেখার জন্য। অনেক ধন্যবাদ আশরাফ ভাই। আমরা একটু রিপন ভাইয়ের কাছে যাই। রিপন ভাই, অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই 16-17 বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, বিএনপি নিজেকে দেখতে চায় কিনা এরকম একটা অবস্থায়। বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে, বা আদালত বলেছেন যে উনি মেয়র হতে পারেন, এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন, হয়ে গেছেন হয়তক্ষণে। মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন? সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে 2018 সালে বিএনপি 300 জন নির্বাচন অংশগ্রহণ করেছিল, সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল, যারা যারা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তারাই আসলে এমপি হবে, বিএনপি আসলে 300 জন এমপিও পেয়ে গেল, 290 জন, এবং ক্ষমতায়ও বসে গেল, এরকমটাও আসলে হইতে পারবে কিনা, আপনারা ওরকমই চান কিনা? এবং আপনারা যখন নির্বাচনের কথা বলেন, তখনও আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না, গণভবন কিরকম জানি হয়ে গেছে, অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন, তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে, বা এটা বিষয়টা এরকম না। ইশরাক, আমি আজকে পত্রিকায় নিউজটা যেটা দেখলাম, সেটা হচ্ছে ইশরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে করেছিলেন, মামলা করেছিলেন। তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায়। এখন এটা তো কোর্টের বিষয়, এটা তো আসলে দলের বিষয় না। দল তো এমন কোনো ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে বিজয়ী ঘোষণা করতে হবে। এটা তো ইলেকশন কমিশন বিজয়ী ঘোষণা করেনি, ইট ইজ দ্য কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে। চট্টগ্রামে রায় দিয়েছে এখন মানে সেটা কোর্টই দিয়েছে, তাই না? এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি যে ব্যাখ্যা আপনি দিতে পারেন সেটা আলাদা কথা। আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি ইন পাওয়ার, এবং বিএনপির বাইরে এখন কিছু নাই বাংলাদেশে। ইলেকশন হইলে বিএনপি 290 সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে এইভাবেই দেশ শাসন করবে। না, বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যদি আল্লাহর হুকুম থাকে, আমি সবসময় একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম যদি থাকে, তাই না, মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। এবং আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ যদি চান, নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচিত হবে, ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আপনার 290-280 এত ব্রুট মেজরিটি বিএনপি ক্ষমতায় যেতে চায় না, নিঃসন্দেহে না। আপনাকে আরেকটা কথা আমি বলি, বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক, একটা জবাবদিহিতা থাকুক। আমরা কোন সংস্কারটা চাই? বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য, রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই আপনার সংস্কারগুলো এসেনশিয়াল, সেই সংস্কারগুলো নিয়ে আমরা আগাই, যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন। এখন আপনার কথার কথা, আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষায় মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন, এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না। আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আছে? বিকজ ডিউ টু ইলেকশন। এরা ইলেকশন তোয়াক্কা করেনি,
ইলেকশন কথাটা শুনলে তাদেরই গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না, নির্বাচনের মধ্যে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছেন, যেটা আমার পার্টি এটা ভিন্ন মত পোষণ করেছে, সেটা হচ্ছে সংখ্যানুপাতে মানে আপনার মানে ইয়ে চাই, কি বলে মানে নির্বাচন আচ্ছা চাই। রিপন ভাই একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। ধরেন আজকে থেকে 1 বছর পরে নির্বাচন হইলো, তো 1 বছর পরে নির্বাচন হইলে আপনারা কি এনসিপি রে ভয় পান যে এনসিপি একটু এখন কিছু আসন পাইলে ওই সময় আরেকটু বেশি আসন পাবে, এরকম মনে করেন? না না না, আমি আদৌ তা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি আদৌ তা মনে করি না, এবং আমার দলও তা মনে করে না। তাহলে আর আপনারা ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেসারটা কেন দিচ্ছেন? ইলেকশনটা তাড়াতাড়ি করার প্রেশার দিচ্ছ যে কথাটা বলে, এটা তো একটা নির্বাচনী সূত্র। গণঅভ্যুত্থান আপনি আশরাফ কায়সার বলেছেন, আপনি বলেছেন একটা দীর্ঘ আমরা বলবো, কিন্তু বিএনপি তো এখানে স্টেক হোল্ডার। বিএনপি কেন বলবে? বিএনপি ওয়েট করবে যখন ইলেকশন হবে তখন ইলেকশন হবে, আমরা বলবো ইলেকশন। না না, অনির্বাচিত সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে। এই যে গত 3-4 দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা। রিপন ভাই আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন। আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি শাহাদাত সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে, ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে, অ্যাটর্নি জেনারেল আপনাদের লোক, আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে, বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে। সেক্রেটারি যারাই প্রশ্ন করি, আমি তো কিছুদিন সরকারি চাকরি করছি জানি, যারাই প্রশ্ন করি সে নিজের প্রথমে বলে না যে ভাই তোমার সাথে বিএনপির কোন লিডারের কথা হলে তুমি কিন্তু বইলো আমি কিন্তু বিএনপির লোক। এই সিস্টেমটা তো ভাঙতে হবে। কেন তাকে বলতো সে বিএনপির লোক? আমি তো বারবার, আমি তো রাজনীতি করি, আমি যখন আমার এলাকায় যাই, আই মেট মাই এসপি ডিসি আপনার ইউনো, তাদেরকে মিট করছি। আমি একটা কথা বলতাম যে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই। যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় যদি দিয়ে থাকেন, সেটাকে যেমন আমরা মানে অন্যায্য মনে করছি, সমালোচনা করছি, একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন, সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করব, নিন্দা করব, এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেব না। আপনার প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন, তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন। আপনার পোশাকের মর্যাদা, আমি পুলিশ অফিসারকে বলেছি, আপনার পোশাকটাকে তো আমরা শ্রদ্ধা করতে চাই, আপনাকে কোনো বিশেষ অনুগত। রিপন ভাই আপনারা যখন এখন আপনাদের মানে ঢাকার বাইরে যান, তখন পুলিশের কর্তার বা প্রশাসনিক কর্তার ব্যবহার আপনাদের প্রতি অনেক পাল্টাইছে না? আমার যেহেতু আগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমার মিট করার কোনো সুযোগ ছিল না, কারণ তারা আপনাকে খুঁজতো রাষ্ট্রীয় অতিথিশালায় নেওয়ার জন্য। তবে বর্তমানে আমি আমার নিজ জেলার কথা বলতে পারি। নিজ জেলা স্বাভাবিক আমার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, হ্যাঁ, আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে, এবং এটাও বলেছি যে আমার দলের কোনো কর্মী যদি দলের পরিচয় দিয়ে, কোনো লোক যদি আমার দলের পরিচয় দিয়ে যদি কোনো অন্যায় রিপন ভাই সংযোগটি বোধহয় একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে। রিপন ভাইকে নিশ্চয়ই আমরা শুনবো, তবে আমরা একটু প্রশ্নটি করে রাখি, রিপন ভাই যদি শুনে। সেটি হচ্ছে যে আমরা রিপন ভাই আসলে আমরা প্রশ্নটি করব। আমরা আশরাফ ভাইয়ের কাছ থেকে রিপন ভাই শুনতে পাচ্ছেন? রিপন ভাই আমরা একটু আটকে গেছিলাম। আমি আপনাকে শুধু 2টা কথা বলি, আপনি 1 মিনিট একটা মন্তব্য করেন, কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে নয়, এই প্রশ্ন আপনার দলকে উদ্দেশ্য করে। অনেক সময় দল এর চেয়ে বড় থাকে। সেই প্রশ্নটি হচ্ছে, গত 5 আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন যে কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই, অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, দিবস উদযাপন, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে। 10 জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। গতকাল মিরসরাইয়ে একজন মারা গেছেন। বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? বহিষ্কার, সদস্যপদ স্থগিত, সতর্কতা, নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন? আর রিপন ভাই আমি আপনাকে সত্যি করে বলি, আই হ্যাভ নাথিং এগেইনস্ট বিএনপি, নাথিং এগেইনস্ট এনসিপি, কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে। অল্প কিছু জায়গায় জামাত করতেছে, অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে। ট্রাস্ট মি, আমি একটু বাড়াই করতেছি না। আচ্ছা যাও, এটা আপনি ইনফরমেশন থাকতে পারে, এবং আমাদের কানে যে অভিযোগগুলো এসেছে আমি আপনাকে ক্যাটেগরিক্যালি বলি, আমরা কিন্তু স্টার্ন মেজার তাদের বিরুদ্ধে দল থেকে বের করে দিয়েছি। আরেকটা কথা আপনাকে বলি, আপনি নিজে জানেন, সারা পৃথিবীতে যখন কোনো বিপ্লব হয়, অভ্যুত্থান, সরকারের পরিবর্তন ঘটে, তখন কিন্তু দেখবেন আপনার পোস্ট রেগুলেশন, আপনার মাস্টার্স পিরিয়ডে কিন্তু একটা ব্যাপক ধরনের অ্যানার্কি থাকে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ কম্পারেটিভলি অনেক অনেক বেশি ভালো অবস্থায় আছে। এটা গেল একদিক। দ্বিতীয়ত আপনি আমাকে একটু সময় দেবেন। দ্বিতীয়ত আপনি
একটা কথা বলেছেন, এই যে বিএনপি একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে, ক্ষমতা এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বললেন, এটা গ্রামের নানা জায়গায় মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে এই ধরনের ফিলিংস থাকতে পারে। ফলে অনেকেই মনে করছে যে আমার দল তো ক্ষমতা আসছে, সুতরাং আমি এখন যদি মানে দলের কোনো জায়গাতে বিচ্যুত হয়ে যায়, পথ থেকে হারিয়ে যাই, তাদের মধ্যে একটা ক্ষোভ যে কিছু কিছু জায়গায় যে আপনার কিছু যে আপনার বিভেদ বিরোধ হয়েছে, সেটা কিন্তু মানে অস্বীকার করবো না, হয়েছে। বাট এটাকে মাথায় রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের 8টি অঞ্চলকে বিভক্ত করে মানে মানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য একেবারেই তৃণমূল পর্যায়ের দলটাকে প্রো ইলেকশন, মানে আমরা যেটা চেয়েছি যে ভোটের আগে কোনো দলের মধ্যে বিভাজন, নেতৃত্বের মধ্যে ঝামেলা, এগুলো যাতে না থাকে, আমরা একেবারে গ্রাসরুট লেভেলে কাউন্সিল করে আমরা নেতৃত্ব নির্বাচন করছি, একেবারে ভোটের মধ্য থেকে। আমরা কাউকে চাপিয়েও দিচ্ছি না। তো এইটা আমি তো নিজে মানে আপনার ফরিদপুর, গ্রেটার ফরিদপুর একটা জায়গা আছে, মানে আমার মনে হয় এই দায়িত্বটা পালন করছি আমি। রিপন ভাই, আমার মনে হয় আপনি আপনার বক্তব্য পরিষ্কার করছেন এবং আমি আপনার বক্তব্যে কনভিন্স। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে একটু যাই, যে আশরাফ ভাই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল, সেই সমন্বয়করা 1 মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক, তারা একটা নিজস্ব দল করছেন এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না। আমরা যদি তাদের কাউকে পাইতাম, সেই প্রশ্নটা আমরা তাদেরকে করতে পারতাম। এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন, আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি, সেই জন্য আমি আপনার এই প্রশ্নটা করতেছি, তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না? মানে আমি তো দূরে আছি, আমার থেকে তো তারা পরামর্শ চায় না, কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায়। আপনি তাদের কি পরামর্শ দেন যে সার্জিস 155টা গাড়ি লয়ে বাইর হয়? 155টা গাড়ি লয়ে বাইর হনো হয়তো দরকার আছে, যে মানে নাইলে মানুষ ভোট দিবে না। কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা গাড়ি নেন। আচ্ছা রিপন ভাই আপনারা বিএনপি আওয়ামী লীগ, জি আশা ভাই, তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে, তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না এবং তারা নিজেদেরকে ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে। খালেদ, আমি কিন্তু এখনো তরুণদের পক্ষে, ছাত্রদের পক্ষে, নতুন রাজনীতির পক্ষে। রিপন ভাইরা তাতে আহত হওয়ার কিছু নাই। আমরা বিএনপিও যদি নতুন রাজনীতি বাণী আমাকে শোনায়, আমি বিএনপির প্রতিও যথেষ্ট মনোযোগী হব। একমাত্র জামাত ইসলামীকে আমরা দেখছি, রিপন ভাই আমি কি বলি, জামাত ইসলামীকে দেখছি বাড়াবাড়ি করছে এবং বাংলাদেশের নারীরা অত্যন্ত শঙ্কিত যে ধর্মভিত্তিক বা উগ্রবাদীরা রাজনীতিতে বা ক্ষমতা কেন্দ্রের কাছে চলে এসেছে কিনা। জামাতকে আমার বাড়াবাড়ি করতে দেখছি। ছাত্রদের সংগঠনের কথা আপনাকে আমি বলি, আমার খুব দুঃখ হচ্ছে তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ছিল, সেটিকে তারা এটিএম বাক্সের মতো ক্যাশ বাক্সতে রূপান্তর করতে চাচ্ছে। এটা আমার কাছে এই যে দুর্ভাগ্য মনে হচ্ছে জাতিটার। দেখুন, আমরা কিন্তু মুখিয়েছিলাম যে তারা যে রাজনীতিতে নতুন বিতর্ক করছে, তারা যে গণপরিষদের কথা বলছে, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এবং রাজনীতিকে খোল নলচে পাল্টে দেওয়ার কথা বলছে, এগুলোতে কিন্তু দেশবাসী অত্যন্ত আশাবাদী হয়েছিল। কিন্তু আপনি যখন 150টা গাড়ি নিয়ে যান, আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয়, আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয়, এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি 4 হুইলারে চলে যান, এরা কি বোঝেন না যে মানুষ আসলে এবং ইন্টারকনে যখন ইফতারি করে না কিন্তু কিন্তু আশা ভাই, ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবরে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন। মানে আমরা কি 1-2জন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো? মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করব? মানে ওরা তো আমি আপনাকে বলি না, প্রথম কথা 1-2জন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি। দেখুন, আমাদেরকে সংগঠনকে দেখতে হবে, সংগঠনের রাজনীতিটা কি দেখতে হবে এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে। এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে, ভ্যান গাড়িতে করে বাসায় গেল, এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে। যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন, দেখুন বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে। এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা। আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা। দেখুন, জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো। এই কাজগুলো তাদের করা ঠিক হয় নাই। তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তারা কিন্তু রাজনীতিতে ভালো করুক, এটা আমি এখনো চাই। এবং আপনি খালেদ খেয়াল করেন, 54 বছরে আমরা যে বিতর্ক হতে দেখি নাই, যে কথাগুলো আলোচনা হতে দেখি নাই, এমনকি শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে, এগুলো কিন্তু তারা তুলেছিল।
তারা রাজনীতিতে বিতর্ক হবে, আনপ্লেজেন্ট বিতর্কও হবে। বিএনপির জন্ম কোথায় হয়েছে, তারা স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতা কাছাকাছি এনেছিল, আপনার অত্যন্ত আনকমফোর্টেবল অনেক কথা তারা বলতেই পারবে। কিন্তু এই আলোচনা আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে, তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায়। সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে। প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে। আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে। ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে। ওই যে হোন্ডা গুন্ডা, মোটর গাড়ি, টাকা পয়সা, আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে, আপনি বুঝতে পারছেন না? এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর। আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না, আমাদের সমাজে তো সবাই রাজা ছিল। আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন, আমি দেখেছি। এই দারিদ্র্য থেকে তো, আমাদের মানসিক দারিদ্র্য থেকে তো আমাদের বেরোতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি চাই সবগুলো রাজনৈতিক দলের আয় কোত্থেকে হচ্ছে এবং ব্যয় কোথায় হচ্ছে সেটি আন্তর্জাতিক এই প্রশ্নটি উঠলেই আশরাফ ভাই, আমি যখন এই কথা বলি তখন ওরা এই হিরো আলম থেকে শুরু করে এনসিপি সবাই এই কথা বলে যে আপনারা কি বিএনপি আওয়ামী লীগকে কখনো এই প্রশ্ন করেছেন? এটার কি উত্তর দিবেন? আসলে বিএনপি আওয়ামী লীগকে তো এই বাধ্যতা আমরা করতে পারি নাই। বিএনপি 5,000 কোটি টাকা খরচ করে ইলেকশন করছে 2001 সালে। আমাদেরকে কি বলছে কোথায় টাকা পাইছে? এটি আমরা বলেছি, মিনমিন করে বলেছি। বিএনপি আওয়ামী লীগ কোনোদিন আমাদের কথা শুনে নাই, করতে চায়। তার পরিণতি কিন্তু তারা বরণ করেছে। আপনি আওয়ামী লীগের মতো দলকে পালিয়ে যেতে দেখলেন, আপনি আর আমার জীবদ্দশায় আমরা কখনো ভাবতে পেরেছি খালেদ? আপনি বিএনপিকে 16 বছর যেই অত্যাচারের ভেতরে দেখেছেন 1/11 এর পরে, আমি তো বলবো এই বিএনপিকে তো আমরা কখনো, বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল হতে পারতো, এখন কিন্তু আমি সেটি দেখছি না। কেন বলি? রিপন ভাই বারবার সংস্কারের কথা বলেন, সাংগঠনিক সংস্কার, 8টি বিভাগ, জেলা পর্যায়ে। রিপন ভাই নিজেও একটি বিভাগের দায়িত্বে আছেন। ভাই, আপনার সাংগঠনিক সংস্কার নিয়ে আমরা আগ্রহী না, আপনার রাজনৈতিক সংস্কারটি কোথায়? আপনার রাজনৈতিক আচরণ, আপনার না রিপন ভাই, আমি জানি আপনার সাথে আমার দুদিন আগে দেখুন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এইভাবে বলে থাকেন, ওই দলের তৃণমূল পর্যন্ত কেন আপনি যাচ্ছেন না? আমি আজকে রিপন ভাইকে বলে রাখি, শোনেন, 4 বছর মেয়াদী সংসদ অথবা প্রধানমন্ত্রী 2 বার, এগুলো আপনি যখনই মেনে নেবেন, পারসেপশন হবে যে বিএনপি সংস্কারের পক্ষে। আপনার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে হবে না। আপনি এমনও হতে পারে, আপনারা যতদিন ক্ষমতায় থাকার কথা ভাবছেন, আপনি তার 2 গুণ 3 গুণ সময় ক্ষমতায় থাকতে পারবেন ভালো রাজনীতি করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে খালেদ, আমরা শিওর হতে চাই যে আমরা নিশ্চিতভাবেই ক্ষমতায় থাকতে পারবো কিনা। এই গ্যারান্টি নিলে গণতান্ত্রিক শাসন হবে না। এই গ্যারান্টি দিয়ে আমার মনে হয় যে উই উড লাইক টু এক্সটেন্ড ইট তামিদ ফর 10 minutes, 10 more minutes, because we have প্লিজ। আমি একটু রিপন ভাইয়ের কাছে অনেক প্রশ্ন জমা হয়ে গেছে। আমি একটু রিপন ভাই, আমি যেহেতু একটু সময় আমরা একটু বাড়ালাম আপনার অনুমতি নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে, সেই একটা প্রশ্ন এটা করতে চাই যে আমরা এনসিপিকে অবশ্যই বলবো, তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা, তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে খাওয়াইতেছো, তোমরা কেমনে গাড়ি চড়তেছো, কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে রিপন ভাই। আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন, গত 15 বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি। হয়তো আশরাফ ভাইয়ের ভাষায় আমরা অত বুলন্দ আওয়াজ তুলছি কি তুলি নাই সেটা একটা কথা, কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন? আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন, তার ব্যয় কোত্থেকে আসতেছে? ইজ ইট ক্লিয়ার? যে কারণ আমি ওনারে খুবই পছন্দ করি, কিন্তু ওনার তো থাকার, ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে, সেটা কোত্থেকে আসে? মানে এইটা কি আমাদের কাছে পরিষ্কার? আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো? আশরাফ ভাই যদি আজকে বিচিত্র একটা কভার স্টোরি করতে চায়, বেগম জিয়া এবং তার ছেলের টাকা, আয় ব্যয়, পরিবার কত টাকা থেকে নেয়, সেটা কি আশরাফ ভাই করতে পারবেন? আমাদের এইটাই শুধু প্রশ্ন। আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আশরাফ কায়সার যদি এই ধরনের একটি স্টোরি করতে চান, তিনি নির্দ্বিধায় করতে পারেন, এবং আমি ওনার প্রস্তাবটা পাঠাতে পারি, নিঃসন্দেহে তিনি করতে পারেন। আশা ভাই, আপনি যদি এটা কিছু করেন, এটা আমাদের জন্য করেন আশা ভাই। বলে দিচ্ছি খালেদ, আমি এরকম একটি কভার স্টোরি করতে চাই, এবং আমি চাই বিএনপি আমাকে তথ্য ভিত্তিক ভাবে সহযোগিতা করুক। এটিতে বিএনপির রাজনীতির যে ট্রান্সপারেন্সি, হলমার্ক অফ ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আমি আপনাকে আশরাফ কায়সার প্রসঙ্গক্রমে আমি যদি বলি, আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন, তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট, তিনি ওখানে বিলেতে কাজ করছেন, তার মেয়ে বিলেতে কাজ করছেন, তাই না? তো সুতরাং আপনার রাজনীতিতে যদি তারেক রহমান যদি সার্বক্ষণিকভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন, তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সংগতি তার আছে।
আমি ঘটনাক্রমেই বলি, প্রসঙ্গক্রমেই বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক, তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী, তিনি তিনি অ্যাজ ওয়েল এস তিনি ব্রিটিশ সিটিজেনও। তার বিদেশে কিছু মানে তার আয় রোজগার ছিল, তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ অ্যাজ এ ডক্টর। তো সুতরাং ট্রান্সপারেন্সি থাকবে না, কারণ জানতে চাইলেই তো আমরা বলতে পারবো, আমরা কিন্তু লিখিও, আমরা প্রকাশও করি, অসুবিধা তো নাই। ওকে, না, তার আমি মানে আমার তার মানে আমি তার আমার মানে তার মানে এটি প্রকাশ্য খবর যে আসলে আমরা বিএনপির আয় ব্যয়ের হিসাবটা বিএনপি নেতা নেত্রীরা এখান থেকে হ্যাঁ, কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো টাকা নেন কিনা সেটাও আমরা একটু জানতে পারবো। হ্যাঁ, আমি আচ্ছা, খালেদ, এটা আমি একটা খালেদ ব্যাপার। খালেদ জি খালেদ আমি আপনাকে আপনার আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, গত 2 বছর তো আমার স্ত্রী আমার মানে সংসার টেনেছেন, এটা জি তো কোনো সন্দেহ জি, নাই। আমরা হ্যাঁ, ভাবি সম্পর্কে একটু জানি, সুতরাং সেটা মানে উনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না, মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো মানে মানে সেটা আছে, কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রে আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই। আরেকটা হ্যাঁ, কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা শেষ পর্যায়ে, আপনার কথা শুনে আমরা একটু আশাবাদীকে শুনে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই যে আমরা যতটা ট্রান্সপারেন্সি এনসিপির কাছ থেকে আশা করি, সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশা ভাই প্রশ্নটা তুলেছিলেন, যে আপনাদের রাজনৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান, পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান, পার্টির আয় ব্যয়, যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি, সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা, ওই স্বচ্ছতা, ওই নিঃসন্দেহে, জবাবদিহি আমরা পাবো কিনা? নিঃসন্দেহে, নিঃসন্দেহে বিএনপি প্রস্তুত, বিএনপি এই ট্রান্সপারেন্সি বিশ্বাস করে। আরেকটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছেলেরা যে 24 সালের অগাস্টের পর থেকে বলা শুরু করলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু বিএনপি একটা পুরনো পার্টি হিসেবে বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগুচ্ছে। আমাদের নেতা তারেক, যেটা আপনি বলেছেন, আশরাফ কায়সার